বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আমাদের চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক পরিচালিত যে অনলাইন শ্রেণী কার্যক্রম, সেই অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা পাঠ শখের মৃৎশিল্প নিয়ে আশা করি আলোচনা করব। তো তোমরা আশা করি বই, খাতা বা ডায়েরির সামনে রেখে একটু লক্ষ্য করবা ক্লাসের দিকে আমি কি বলতে চাচ্ছি এবং আমরা যে পাঠটা আজকে আলোচনা করব সেই পাঠের বিষয়বস্তু কি, সেই পাঠ সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা প্রথমে আসি শখের মৃৎশিল্প। শখ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা রুচি। আমরা বলি যে আমার শখ হলো খেলাধুলা, কেউ বলে আমার শখ হলো পড়ালেখা, কেউ বলে আমার শখ হলো স্টাম্প বা টিকিট সংগ্রহ, কেউ বলে আমার শখ হলো বাগান করা। আমরা এভাবে বিভিন্ন ধরনের শখের কথা প্রকাশ করি। তো এখানে শখের মৃৎশিল্প বলা হচ্ছে। তাহলে মৃৎশিল্প কি? মৃৎশিল্প শব্দের অর্থ হচ্ছে, মৃৎ শব্দের অর্থ হচ্ছে মাটি, আর মৃৎশিল্প শব্দের অর্থ হচ্ছে মাটি দ্বারা বা মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকেই আমরা মৃৎশিল্প বলি। আমাদের যদি প্রশ্ন করা হয় মৃৎশিল্প কি, আমরা বলবো মাটি দ্বারা বা মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মকেই আমরা বলবো মৃৎশিল্প। আর তাহলে শখের মৃৎশিল্প মানে কি? অর্থাৎ শখ বা ইচ্ছা বা রুচি অনুযায়ী মাটি দ্বারা বিভিন্ন ধরনের তৈরি নকশা বা শিল্পকর্মগুলোকেই আমরা শখের মৃৎশিল্প বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শখের মৃৎশিল্প শব্দটির অর্থ আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই পাঠটা দুইটা পর্বে ভাগ করব, যেহেতু এটা একটু গদ্য আকারে রচিত। আমরা এটাকে দুইটা ক্লাসে ভাগ করব। প্রথম ক্লাস অর্ধেক আলোচনা করব, আর দ্বিতীয় ক্লাসে পরের অর্ধেক আমরা আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের মা মাটি, মানুষ, পরস্পরের সাথে আমরা ঘনিষ্ঠ। আমাদের এই বাংলাদেশের অস্তিত্ব মাটির সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িত। আমরা পল্লীর সন্তান বলি, আমরা মাটির সন্তান বলি। এই মা, এই মাটি আমাদের আশ্রয়দাতা। হ্যাঁ, এই মা মাটি, এইগুলোর মাধ্যমে আমরা আমাদের স্বকীয়তা প্রকাশ করতে পারি। তো অনেক সময় হয় কি, আমরা হয়তো বলতে পারি এখন তো স্যার আমরা যে মাটির কথা বলছি, মৃৎশিল্পের কথা বলছি, এই বিষয়গুলো তো আস্তে আস্তে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আসলে আমরা যত বেশি যন্ত্র নির্ভর হচ্ছি, যত বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছি, তত বেশি আমরা শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছি। তত আমরা বেশি আমাদের এই যে মৃৎশিল্প, আমাদের এই যে কুটির শিল্প, হ্যাঁ, আমাদের এই যে গ্রামীণ শিল্প, এগুলো থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। তো মূলত এই পাঠের উদ্দেশ্য হলো আমাদের অতীত ঐতিহ্য, আমাদের গ্রামীণ শিল্পকর্ম, আমাদের মৃৎশিল্পের বিভিন্ন নমুনা, এগুলো একসময় আমাদের দেশের বিভিন্ন শিল্পকর্মকে প্রতিনিধিত্ব করেছে, কিন্তু কালের বিবর্তনে আমাদের মধ্য থেকে সেগুলো আজকে হারিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই সংশ্লিষ্ট এই পাঠটি আমাদের পাঠের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলোই আমরা এগুলোকে ধারণ করব এবং লালন করব, এবং আমাদের দেশব্যাপী বা পৃথিবীব্যাপী আমরা এগুলা ছড়িয়ে দিব, কারণ এটাই আমাদের ঐতিহ্য। তো ঠিক আছে, আমরা তাহলে আসি। আমরা প্রথমেই বলেছি আমাদের এই পাঠটির আমরা দুইটা পর্বে ভাগ করব। প্রথম পর্বে আমি আজকে অর্ধেক হয়তো পড়াবো, অর্ধেক পড়িয়ে হয়তো একটা দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপর বাকি অর্ধেক আমরা পরের ক্লাসে পড়াবো। তো আশা করি তোমরা আমার কথাগুলো যদি শোনো, তাহলে এখানে কিছু শব্দ আছে বা বিভিন্ন শিক্ষণীয় কিছু বিষয় আছে যেগুলো আমাদের অজানা, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বলতে পারবো বা শিখতে পারবো বা জানতে পারবো, বা আমরা নিজেরা জ্ঞান লাভ করতে পারবো। তো আমি প্রথমে আসি শখের মৃৎশিল্প। গ্রামের নাম আনন্দপুর। আনন্দপুর একটা গ্রামের নাম। কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। আমরা সবাই বলি যে মামার বাড়ি রসের হাড়ি। অর্থাৎ রসের হাড়ি বলতে কেন বলা হচ্ছে? রসের হাড়ি বলতে এখানে মামার বাড়িটা হচ্ছে যে আমাদের জন্য উপভোগ্য একটা বিষয়। আমরা নানার বাড়িতে কি করি? মজা করি, আনন্দ করি, সেই জন্য এটাকে বলা হচ্ছে রসের হাড়ি। বলেছে আসলেই তাই, পড়া নেই, বাঁধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি।
অর্থাৎ আমাদের নিজেদের বাড়িতে কত চাপ, কত বাধা, কত প্রতিকূলতা, কত শাসন, কিন্তু মামার বাড়ি বা নানার বাড়িতে এইগুলো আমাদের নেই। আমরা যেন সেখানে মুক্ত পাখির মতো উড়ে বেড়াই, ঘুরে বেড়াই, আমাদের স্বকীয়তা প্রকাশ করি, আমাদেরকে কেউ কোনো বাধা দেয় না। বলা হচ্ছে গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে পহেলা বৈশাখী মেলা বসে। মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন মেলা বা মিলন ক্ষেত্র, যেখানে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন ধর্মের মানুষরা ঐক্যবদ্ধ বা একত্রিত হয়, সেটাকে বলি আমরা মেলা। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন। মেলা বসে সকালে। আমরা একটু দেরি করেই গেলাম। মামা বেশ মজার মানুষ, কাঁধে ঝুলানো একটা ব্যাগ, তাতে তাকে ছবি আঁকার জিনিস, তাকে একটা বাঁশি। পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। চারুকলা ইনস্টিটিউট হচ্ছে যেখানে শিল্পকর্ম নিয়ে যারা কাজ করে। তোমরা হয়তো বড় হয়ে আরো বিস্তারিত শিখবা। আমরা যেমন বলি উচ্চতর ডিগ্রি, চারুকলা ওইটা একটা উচ্চতর ডিগ্রি, একটা বিষয়। তাদের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকা, কারুশিল্প, চারুশিল্প, বিশেষ করে চারুশিল্পটাই প্রধান তাদের। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার কেঁচো কেঁচো শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ঢালা, জড়ি, চালুন, মাছ ধরা ছাই, খালুই, এগুলো সব আমাদের গ্রামীণ ব্যবহার্য সামগ্রী। আরো কত কি বসেছে। বাঙ্গি তরমুজ, বাঙ্গি মানে আমরা যেটাকে বাঘ বলি, তরমুজ, তারপর মুড়ি, মুরকি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি, যে মেলায় কি কি আসছে। আর একটু এগুতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের, বিচিত্র সব মাটির হাঁড়ি। বিচিত্র শব্দের অর্থ হচ্ছে নানা ধরনের বা নানা রঙের হাঁড়ি। ফুল, পাতা, মাছের ছবি আঁকা শেষ হবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাঁড়ি? মামা বললেন, এটা শখের হাঁড়ি। তাহলে আমরা এখানে শখের হাঁড়ি কাকে বলবো? দেখো, শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয় সেটাকে আমরা বলবো শখের হাঁড়ি। যেমন আমরা কোথাও যদি বেড়াতে যাই, তাহলে আমাদের যদি যেই জিনিসটা আমাদেরকে মুগ্ধ করে বা আকর্ষিত করে বা আকর্ষণ করে, আমরা তখন সেই জিনিসটা নিজেদের জন্য কিনে নিই। ঠিক একইভাবে শখের হাঁড়িটা কি? শখের হাঁড়ি হচ্ছে যে এমন একটা হাঁড়ি যে হাঁড়িতে শখের বা ইচ্ছার বা আনন্দনীয় বিভিন্ন বস্তু সেখানে কি হাঁড়িতে রাখা যায়। আচ্ছা, তাই বলা হচ্ছে এর নাম শখের হাঁড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিস হয়তো সুন্দর। বলেছে আমরা দুটো শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই ঘোড়া ঝুঁকে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ। তাহলে আমরা চকচকে বাস্তবে ইলিশের কথা বলি, এখানেও রূপালী ইলিশের কথা বলে। তাহলে এই ইলিশটা কিসের তৈরি? মাটির তৈরি। বলেছে পদ্মার তাজা ইলিশের মতোই তেমনই সাদা আঁশ, লাল ঠোঁট। বলেছে আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো ট্যাপা পুতুল। তাহলে ট্যাপা পুতুল কি? আমরা বলি কুম্ভাররা, কুমার মানে যারা মাটি দিয়ে কাজ করে তাদেরকে কুমার বলা হয়। কুমাররা এঁটেল মাটি দিয়ে টিপে টিপে বিভিন্ন আকৃতির যে পুতুল বা শিল্পকর্ম তৈরি করে, এই যে এঁটেল মাটি দ্বারা টিপে টিপে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির পুতুল তৈরি করে, এগুলোকে বলে ট্যাপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে বলা হচ্ছে এসব পুতুল বানানো হয়, যেমন বউ জামাই, কৃষক, নখ পরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির ট্যাপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে সব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে কি মাটির শিল্পকলা। মাটির শিল্পকলা কেন বলা হচ্ছে? কারণ এই শিল্পকর্মগুলো কি দ্বারা তৈরি হচ্ছে? মাটি দ্বারা তৈরি হচ্ছে, সেই জন্য এগুলোকেই বলা হয় মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখনই তা হয় শিল্প। যেমন আমরা বলি শিল্প। শিল্প কি? শিল্প হচ্ছে মানুষের যে
সৌন্দর্য বা মনের ভাব বা মনের ভাবনাটাকে ফুটিয়ে তোলা। মানুষের মনের সুন্দর ভাবনাগুলিকে যখন গান আকারে, ছবি আকারে, হ্যাঁ, কিংবা অন্য কোনো মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, তখন সেটাকে বলা হয় শিল্প। আর কাজটাকে যখন একসাথে করা হয় তখন বলা হয় শিল্পকর্ম। তাহলে শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প কি? মাটির শিল্প। তোমরা এটা প্রশ্ন খেয়াল রাখবা, অনেক সময় প্রশ্ন আসে আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম কোনটি? আমরা বলবো মাটির শিল্পকর্ম। এই দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, কলস মানে কলসি, হাঁড়ি, সরা, বাসনকুসন, পেয়ালা, সরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরো কত কি। এগুলো হচ্ছে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র। মাটি তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। বলেছে শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এঁটেল মাটি কেন? কারণ এঁটেল মাটি পিচ্ছিল, অর্থাৎ আমরা যেমন বলি দোআঁশ মাটি বা বেলে মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করা যায় না, কিন্তু এঁটেল মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করা যায়। কেন? এঁটেল মাটি পিচ্ছিল বলে যখন মাটিতে এগুলা প্যাস্টের মতো তৈরি করেই যে কোনো আকৃতি বা যে কোনো রূপ দেওয়া যায়। তাই মাটির তৈরি শিল্পকর্মগুলো মূলত এঁটেল মাটির দ্বারা তৈরি করা হয়। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়। এই জন্য অনেক যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য, কারিগরি জ্ঞান। আমরা বলি নৈপুণ্য এবং কারিগরি জ্ঞান কি, যেমন মাটি, এঁটেল মাটি পাইলেই যে সবাই কি শিল্পকর্ম তৈরি করতে পারে না। এটার যে নৈপুণ্য বা দক্ষতা বা এটার যে জ্ঞান, এটার যে সৃষ্টিশীলতা, হ্যাঁ, এই ধরনের তোমার জ্ঞান থাকতে হবে। যে কেউ এঁটেল মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করতে পারবে না। তাহলে শিল্পকর্ম তৈরি করতে গেলেও সেখানে মেধার দরকার, সেখানে জ্ঞানের দরকার, সেখানে অভিজ্ঞতার দরকার। যার কারিগরি দক্ষতা আছে সেই ভালো শিল্পকর্ম তৈরি করতে পারে। যেহেতু এটা আমাদের দেশের প্রাচীন শিল্পকর্ম, সুতরাং কুমাররা এই মাটি দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করতে অভ্যস্ত বলে তারা খুবই অভিজ্ঞ। কারা? কুমাররা। তাহলে কুমার কাদের বলা হয়? যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। যেমন আমাদের একসময় বাড়ির তৈজসপত্র বলে আমরা গৃহস্থালীর ব্যবহার্য জিনিসপত্র সবগুলো মাটি দ্বারা তৈরি হতো। তাহলে এগুলো আমরা ব্যবহার করতাম, এই জন্য এই শিল্পটাকে বলা হচ্ছে প্রাচীন শিল্প। বলা হচ্ছে এই জন্য অনেক যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য, কারিগরি জ্ঞান। কুমারদের কাছে বলা হচ্ছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। তো আমরা প্রিয় শিক্ষার্থীরা আজকে যে অর্ধেক বললাম, এই অর্ধেক আমরা আজকে শেষ করব। বাকি অর্ধেক আমরা পরের ক্লাসে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আজকে আমরা এটা আলোচনা করি, আমি দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এক নাম্বার শব্দার্থ, 2 নাম্বার হচ্ছে খালি ঘর পূরণ। কারণ আমাদের যেহেতু পাঠটা বড়, আমরা এটাকে 2টা পার্টে ভাগ করেই ক্লাস নিব। আমি প্রথমে আসি শব্দ 1 নম্বর শব্দার্থটা দেখো। শব্দের অর্থ আমরা আগে বলেছি ইচ্ছা বা রুচি। যেমন আমার শখ বই পড়া, কেউ বলে আমার শখ খেলাধুলা করা, কেউ বলে আমার শখ বাগান করা। তাহলে শখ বা রুচি বা ইচ্ছা। ট্যাপা পুতুল, অর্থাৎ কুমাররা এঁটেল মাটি দিয়ে টিপে বিভিন্ন ধরনের যে পুতুল তৈরি করে সেটাকে বলে ট্যাপা পুতুল। ট্যাপা পুতুল বলা হয় মূলত টিপে তৈরি করা হয় বলে। হাতের আঙ্গুলের টিপে বিভিন্ন আকৃতি দান করে পুতুলগুলো তৈরি করা হয় বলে এগুলোকে বলে ট্যাপা পুতুল। তারপর নকশা শব্দের অর্থ হচ্ছে যে একটা শিল্পকর্ম, অর্থাৎ মাটির তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির শিল্পকর্মকেই আমরা কি বলি? নকশা। তারপর শালবন বিহার, এটা শালবন বিহারটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে মাটি কুড়ে যে প্রাচীন 8শ শতাব্দীতে প্রাচীন বুদ্ধ যে নিদর্শনটা পাওয়া যায়, এটাকে আমরা বলি শালবন বিহার। তাহলে এটা কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে। তারপর টেরাকোটা, আমরা বলি টেরাকোটা কি? অর্থাৎ আমরা টেরাকোটার কথা যখন বলবো সেক্ষেত্রে আমরা বলবো মাটি দ্বারা তৈরি বিভিন্ন শিল্পকর্ম আগুনে পুড়িয়ে বিভিন্ন আকৃতি দান করা হলে সেগুলোকে আমরা বলি কি? টেরাকোটা। অর্থাৎ
মাটি দ্বারা তৈরি বিভিন্ন আকৃতির শিল্পকর্ম আগুনে পুড়িয়ে স্থায়ী রূপ দান করা, এটাকেই বলি আমরা টেরাকোটা। তারপর মৃৎশিল্প। মৃৎশিল্প শব্দের অর্থ হচ্ছে যে মাটি দ্বারা তৈরি শিল্প। এরপরে শখের হাঁড়ি। শখের হাঁড়ি আমরা আগেও বলেছি, যেখানে আমাদের ইচ্ছা বা আমাদের রুচি অনুযায়ী কোনো জিনিস বা বস্তু রাখার যে পাত্র বা বর্তন, সেটাকে আমরা বলি শখের হাঁড়ি। তাহলে আমরা 1 নম্বর শব্দার্থগুলো জানলাম। 2 নম্বরে আমরা আসি। খালি ঘরের কিছু শব্দ দিয়েছে, যেমন বলেছে ঘরের ভিতরের শব্দগুলোকে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। 2 নম্বর দেখো শখ, নকশা, মৃৎশিল্প, টেপা পুতুল। আমাদের ক নম্বর আছে, দেখো এই যে ডট ডট দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। তাহলে কি, এই যে এখানে কি বসবে? টেপা পুতুল। এই যে টেপা পুতুল দেখছো, তাহলে খালি ঘরে কি বসবে? টেপা পুতুল। 2 নাম্বার মাটির পুতুল জমানো আমার একটি কি? শখ বা ইচ্ছা। 3 নাম্বার মাটি তৈরি শিল্পকর্মকে কি বলে? তাহলে মাটি তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প। 4 নাম্বার আমরা মেলা থেকে অনেক দেশ কিনলাম। কি কিনলাম? অনেক নকশা কিনলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের পাঠের মধ্য দিয়ে মৃৎশিল্প কি কয়েকটা শব্দ সম্পর্কে আমরা জানলাম। এই শব্দগুলোর ব্যবহার আমরা শিখলাম, এবং পাশাপাশি আমাদের গ্রামীণ যে কুমাররা, তাদের মৃৎশিল্পের যে পারদর্শিতা, এই মৃৎশিল্প যে একসময় আমাদের বাংলাদেশের মানুষের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শিল্পকর্ম হিসেবে সমাদৃত ছিল, সেই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানলাম। তাহলে একসময় এগুলোর যথেষ্ট কদর ছিল। এখন প্রশ্ন, স্যার এগুলো কি এখন নেই? এখনো কিন্তু অনেক ক্ষেত্রে এই শিল্পকর্ম অতীতের যে ঐতিহ্য সেটা বহন করছে। তবে আমরা যদি সেই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে সেটা আমাদেরকে কি করবে? আমাদেরকে আরো সমৃদ্ধি এনে দিবে। তো আমরা আজকে আপাতত আজকের আমরা যে পড়াশোনাগুলো করেছি, এর মধ্যে থেকে আমরা যদি সম্ভব হয় বাড়ির কাজ হিসেবে আমি একটা প্রশ্ন দিচ্ছি। 4 নং কোশ্চেনের প্রশ্ন উত্তরগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে করে রাখবা। বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ বইয়ের 4 নং প্রশ্নের উত্তর সমূহ শিখা ও খাতায় লিখবে। তাহলে আমাদের বাড়ির কাজ বললাম, বইয়ের 4 নং প্রশ্নের উত্তর সমূহ শিখা ও খাতায় লিখবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাস আপাতত এখানে শেষ। আমরা পরবর্তী ক্লাসে বাকি অর্ধেক এবং বাকি অংশগুলো আমরা শেষ করব। তো আশা করি তোমরা সবাই ততদিন সুস্থ থাকবা, ভালো থাকবা ইনশাল্লাহ। আর বাসায় বসে বসে শিডিউল অনুসারে ক্লাসগুলো দেখবা। যখনই স্কুল খুলে তখন আমরা হয়তো আমাদের বাড়ির কাজগুলো দেখবো। তো অহেতুক বা বিনা কারণে বাইরে যাবে না। সবাই আশা করি সুস্থ থাকবা। তো এই বলে আমি শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ। সুস্থ সুন্দরভাবে থাকবা। আল্লাহ হাফেজ।